সঙ্গে যুক্ত। এছাড়াও প্রফেশনালি উনি শিক্ষকতা করেন। আজকে আমাদের বিষয় থাকছে আইডিয়াল এডুকেশন, আদর্শ শিক্ষা। আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। শুরু করার আগে সকলের কাছে আমরা রিকোয়েস্ট করব, একটু আপনারা আপনাদের মাইক্রোফোন এবং ক্যামেরাগুলো অফ করে নেবেন, তাহলে আমরা বেটার ব্যান্ডউইথ পাবো এবং আরো ভালোভাবে বক্তার বক্তব্য শুনতে পারবো। আমরা শুরু করছি আজকের সেশন। সকলকে অনুরোধ রাখবো 2 মিনিট আপনারা একটু নীরবতা পালন করুন। একটু মায়ের কাছে আমরা প্রার্থনা জানাবো যেন আজকে যিনি বক্তা আছেন অশোক দা যা বলবেন সেগুলো যেন আরো ভালোভাবে আমরা অ্যাবজর্ব করতে পারি, সেরকম একটা আস্পৃহা রেখে আমরা একটু মায়ের কাছে প্রার্থনা করব। 2 মিনিট। नमस्ते सर्वदेवानां वरदासि हरिप्रिये। ॐ त्रैलोक्य पूजिते देवी कमले विष्णुवल्लभे मङ्गलां शोभनां शुद्धां निष्कलां परमामगलां विश्वेश्वरी विश्वम्भविकां प्रणमामि। ॐ सदा पावकसंहन्त्रि सद्योऽविनाशिनी सुखदा मोक्षदा मीरैव परमा गतिः मीरैव परमा। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমি অনুরোধ করব অশোকদাকে, আপনি আপনার ক্যামেরাটা যদি কাইন্ডলি অন করেন এবং আজকের সেশন শুরু করেন। ওভার টু অশোকদা। Om Sri Aurobindo Mira, open my mind, my heart, my life, pure light, pure love, pure power in all things. May I see the divine. সকলকে শুভ সন্ধ্যা। আজকে শ্রী অরবিন্দ সোসাইটি ওয়েস্ট বেঙ্গল
এর পক্ষ থেকে যে সাপ্তাহিক অনলাইন মিটের আয়োজন করা হয়, সেই অনলাইন মিটে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। তো আজকের যে বিষয়, সেই বিষয়ে চলে আসি। বিগত কয়েক শতকে আমরা বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি। সভ্যতার এক চরম উন্নতির শিখরে বলা যায় আমরা বসবাস করছি। বিজ্ঞান প্রযুক্তি আমাদের এক নতুন দিগন্ত এনে দিয়েছে। আমরা কিছুদিন আগে ভাবতেও পারতাম না যে প্রযুক্তি এবং বিজ্ঞান মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। তথাকথিত আধুনিক মানুষ আমরা হয়েছি, কিন্তু একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায়, যত আমরা বেশি আধুনিক হচ্ছি, যত আমরা সো-কল্ড এগিয়ে যাচ্ছি, তত যেন বেশি করে আমরা আরও ক্রাইসিসের সম্মুখীন হচ্ছি। এবং এই বছরটা যদি আমরা বিশেষ করে বলার চেষ্টা করি, আমরা যেন একটা ভীষণ রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। তো এই সভ্যতার যে উন্নতির ধারা, সেই সভ্যতার উন্নতির ধারায় আমরা যত বেশি এগোচ্ছি, তত যেন বেশি করে আমাদের মধ্যে থ্রেটেনিং, আনকমফোর্টেবল, ক্যাওস, এই শব্দগুলো আমাদের সামনে আরো বেশি করে এসে পড়ছে। কারণ মানব জাতি হিসেবে আমরা যতই উন্নত হই না কেন, আমরা কেন যেন ওই গলায় চেন বাঁধা খেলা দেখানো বাদরের মতো, ইংরেজিতে একটা কথা আছে লেমিং, যদি আমরা গুগল সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো লেমিং হচ্ছে আ পার্সন who unthinkingly joins a mass movement, especially a headlong rush to destruction. আমরা এগিয়ে চলেছি একটা স্রোতের মধ্যে ভেসে, স্রোতের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, কিন্তু কোথাও যেন আমাদের in spite of our rationality, in spite of our better understanding, we find ourselves driven. আমরা একটা রেসের মধ্যে দিয়ে চলেছি, আমরা একটা দৌড়ের মধ্যে দিয়ে চলেছি, কোথাও যেন আমাদের র্যাশনালিটির জায়গা থেকে বা আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে আমরা যেন অতটা না ভেবেই আমরা এগিয়ে চলেছি। সেইখানে দাঁড়িয়ে আমাদের মধ্যে হতাশা চলে আসছে। এবং এখানে একটা জিনিস আমি বলে রাখি যে আমি আজকে দেখছিলাম যে সারা পৃথিবীর মধ্যে ডিপ্রেশনের যদি সংখ্যা দেখা যায়, তাহলে ভারতবর্ষ 1 নম্বরে আছে। আমরা জেনে শুনে আমাদের পরিবেশকে নষ্ট করছি। প্রতিদিন আমরা একটু একটু করে বিষ পরিবেশের মধ্যে যেমন মিশিয়ে দিচ্ছি, তেমন পরিবেশ থেকে বিষ আমরা সংগ্রহ করছি। অ্যাকচুয়ালি আমরা পরিবেশকে যা দিই, তার বিনিময়ে পরিবেশ আমাদেরও কিছু ফিরিয়ে দেয়। এই যে আমরা যদি আমাদের কোভিডের কথা বলি, যে সমস্যার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সেটাও সামহাউ যে ভাইটাল ফোর্স, ব্যাড ফোর্স, যদি আমরা স্পিরিচুয়াল দিক থেকে দেখি, সেই ব্যাড ফোর্স সেটাই অ্যাকচুয়ালি এই ভাইরাস হিসেবে আসে। এবং এই যে আমরা পরিবেশের প্রতি যে অমানবিক আচরণ দিনের পর দিন করে যাচ্ছি, পরিবেশকে আমরা আমাদের ভোগ্য পণ্য হিসেবে ভেবে থাকি। সো-কল্ড অনেক রিলিজিয়নের মধ্যে এটা একটা আছে যে পৃথিবীর সব কিছুই আমার ভোগ্য বস্তু। এবং সেইখানে দাঁড়িয়ে আমরা এই পরিবেশের প্রতি যে অবিচার করে চলেছি, প্রাণী হত্যা করে চলেছি, সামহাউ সেইখান থেকেই তাদের যে ব্যাড ফোর্স সেখান থেকে ক্রিয়েট হচ্ছে, সেখান থেকেই এই সমস্ত ভাইরাসের জন্ম হচ্ছে, যদি আমরা স্পিরিচুয়ালি ভাবার চেষ্টা করি, যদিও সেটা আমাদের আজকের বিষয় নয়। তো আমরা জানি যে আমাদের কি করতে হবে, কি করা উচিত। ইনফ্যাক্ট পৃথিবীতে যত মানুষ আছে তার দ্বিগুণ পরিমাণ খাদ্য আমাদের কাছে রয়েছে, তবুও পৃথিবীর অর্ধেক লোক
না খেয়ে আধপেটা খেয়ে থাকে, এটা হচ্ছে ফ্যাক্ট। আমরা জানি যে কি করা উচিত, কিভাবে এগোনো উচিত। সামহাও আমরা যেন তবু আমরা কিছু করতে পারছি না। আমরা সামহাও বাইন্ড ফ্রম সোসাইটির দিক থেকে, ইকোনমির দিক থেকে, পলিটিক্যাল স্ট্রাকচারের দিক থেকে, এডুকেশনাল স্ট্রাকচারের দিক থেকে আমরা বাইন্ড। এই জন্য আমরা জানি কি করতে হবে, কিন্তু আমরা যেন করতে পারছি না। তো এইখানে দাঁড়িয়ে আমরা যতই এই সোসাইটিকে ব্লেম করব, যত ইকোনমিক স্ট্রাকচারকে ব্লেম করব, এডুকেশনাল স্ট্রাকচারকে ব্লেম করব, বাইরের যত জিনিসকে ব্লেম করব, এই ব্লেম করার এই যে পরম্পরাটা বা ব্লেম করার যে এই যে রাস্তাটা, এটা কিন্তু শেষ হবার নয়। কারণ আমরা কোনোভাবে কোনো একটাকে কিন্তু ব্লেম করতে পারছি না, কারণ প্রত্যেকের সঙ্গে জড়িত, প্রত্যেকেরই কিছু অবদান রয়েছে। ইকোনমি বলি, পলিটিক্যাল স্ট্রাকচার বলি, সোসাইটি বলি, প্রত্যেকেরই কিছু অবদান রয়েছে এবং প্রত্যেকে একটা সার্কেলের মধ্যে রয়েছে। আমরা কাউকে আলাদা করে দোষ দিতে পারি না। কিন্তু আসল বিষয় হচ্ছে আমরা এই যে বাইরের বাহ্যিক যে সমস্ত জায়গা থেকে আমরা বলছি যে নিজেরা আমরা বাইন্ড, সেই জায়গাগুলোকে দোষ দিয়ে না দিয়ে, সেগুলোকে চেঞ্জ করার চেষ্টা না করে, যদি আমি আমার নিজের দিকে তাকাই, যদি আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করি, আমার মনে হয় এখন আমাদের সেই সময়টা এসছে যে আমাদের ভেতরে প্রবেশ করার সময় এসছে, আমাদের ভেতরে ঢোকার সময় এসছে। এখানে একটা ছোট্ট গল্প আমি শেয়ার করতে চাই। অনেকে আমরা গল্পটা জানি, তবু ছোট্ট করে একটু না বলে পারছি না। একটি বাচ্চা 7-8 বছর বয়স, তার বাবা অফিসে মানে কোনো একটা অফিসে চাকরি করেন। তো প্রতিদিনই তার বাবা ফিরে এলে সে বাবাকে বলে যে বাবা আমার সঙ্গে খেলবে। তো তার বাবা বলে, দেখ বাবা, আমি সারাদিন অফিসে প্রচুর খাটাখাটনি গেছে, আমি খুব টায়ার্ড, আমি কালকে তোর সাথে খেলবো। তখন ছেলেটি বলে ঠিক আছে। পরের দিন আবার যখন ওর বাবা ফেরে অফিস থেকে, তখন ছেলেটি আবার বলে, বাবা তুমি আমার সাথে খেলবে? ওর বাবা বলে, দেখ আজকে প্রচুর অফিসের কাজ আছে, অফিস থেকে অনেক কাজ নিয়েও এসেছি, আমাকে ঘরে বসে অনেক কাজ করতে হবে, কালকে খেলবো। তো ছেলেটি যথারীতি পরের দিন আবার বাবাকে বলছে, বাবা তুমি আমার সাথে খেলবে? তখন বাবা ভাবছে, আচ্ছা আমি যদি ছেলেটিকে কোনো একটা কাজের মধ্যে এনগেজ করে দিতে পারি, তাহলে বোধ হয় ও আমাকে আর বিরক্ত করবে না। ঠিক আছে। তখন ওর বাবা কী করেছে, একটা ম্যাগাজিন থেকে একটা ম্যাগাজিনের যে একটা ফ্রন্ট পেজটা, সেটা ছিঁড়ে সেই ফ্রন্ট পেজের ওপরে পৃথিবীর একটা ম্যাপ ছিল। তো ওর বাবা কী করেছে, সেই ফ্রন্ট পেজটাকে 8-10টা টুকরো করে ছেলেটাকে দিয়েছে, যে তুই এটাকে যেমন ছিল তেমনভাবে জুড়ে আবার নিয়ে আয়, এটা পৃথিবীর ছবি ছিল, এটা আমি ছিঁড়ে ফেলেছি, তুই এটাকে জুড়ে আবার নিয়ে আয়। তো ছেলেটা বলছে ঠিক আছে, আমি চেষ্টা করছি। তো বাবা মনে মনে ভাবছে, বেশ এই একটা মজা হলো, আমি তো এমন একটা কাজ দিয়েছি পৃথিবীকে জোড়া লাগানোর, ছেলেটি তো পারবে না, অনেকক্ষণ চেষ্টা করবে, তাতে আমাকেও আর জ্বালাবে না, আমাকে আর বিরক্ত করবে না, এটা বেশ ভালো হয়েছে। তো ওর বাবা দেখছে 10-15 মিনিট পরেই ছেলেটি 10 মিনিটের মধ্যে ছেলেটি চলে এসেছে, এসে বলছে, বাবা আমি করে ফেলেছি। বাবা তো অবাক, বাবা বলছি কী ব্যাপার, পৃথিবীর ম্যাপ আমি ছিঁড়ে ফেললাম, সেটাও 10 মিনিটের মধ্যে জুড়ে দিল। বাবা বলছে, তুই এটা কী করে করলি? বলছে, কেন, তুমি তো খেয়াল করোনি, ওই পৃথিবীর তুমি যখন ছিঁড়ছিলে কাগজটা, তার উল্টো দিকে মানুষের দেহের একটা ছবি ছিল। তো আমি তো পৃথিবীটাকে চিনি না, কিন্তু আমি আমার দেহটাকে চিনি। কোথায় একটা মাথা কোথায় থাকে, দুটো হাত থাকে, পা কোথায় থাকে আমি জানি, আমি আমার শরীরটাকে চিনি। তো আমি সেইটা দেখে জোড়া লাগিয়ে দিয়েছি। তো বিষয়টা হচ্ছে যে আমরা যদি পৃথিবীকে চেঞ্জ করার চেষ্টা না করলে, যদি আমরা নিজেদেরকে চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে বোধহয় আমাদের এই ব্লেম করা, দোষারোপ করা, এইগুলো থেকে আমরা বোধহয় বেরিয়ে আসতে পারবো। এবং সেই সময়টা আমাদের এসছে যে আমাদের নিজেদের মধ্যে ঢোকার, সেই নিজেদের মধ্যে প্রবেশ করার সময়। তার কারণ আমরা তো পরমাত্মার অংশ, আমাদের মধ্যে পরমাত্মা রয়েছেন। সেই যে পরমাত্মার অংশ আমরা, আমাদের মধ্যে পরমাত্মা রয়েছেন, আমাদের মধ্যে বাই বর্ন, জন্মসূত্রে আমাদের মধ্যে 4টে গুণ এই পরমাত্মা বা ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে রেখেছেন, এবং যার মধ্যে দিয়ে তিনি তাকে প্রকাশ করেন, তার মধ্যে একটি হলো। তো আমরা বাইরের জগতে বাইন্ডিংয়ের কথা না ভেবে, আমরা যদি আমাদের ভেতরের ফ্রিডমের কথা বলি, অ্যাকচুয়ালি আমরা আমাদের ভেতর থেকে আমরা ফ্রিডম, আমরা স্বাধীন নই, উই আর নট ফ্রিডম অ্যাট অল।
তো আমরা আমাদের এই ফ্রিডম বা স্বাধীনতা, এটা আমাদের জন্ম থেকেই আমাদের মধ্যে রয়েছে। আমরা যদি সেইখানে চেষ্টা করি, নিজেদের মধ্যে নিজের অন্তরকে স্বাধীন করার চেষ্টা করি, স্বাধীনভাবে ভাবার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু সঠিক পথের এগোতে পারবো। আরেকটা হচ্ছে বিউটি, সৌন্দর্য। এটাও কিন্তু আমাদের মধ্যে নেচার, বা আমাদের মধ্যে কিন্তু আমার কোর নেচার অফ আর্ট হচ্ছে বিউটি। আমরা সৌন্দর্যের পূজারী, আমরা বিউটি বা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হই। সৌন্দর্য আমাদের ভেতরেই রয়েছে। আরেকটা হচ্ছে ট্রুথ। উই আর কম্পেল টু ট্রুথ। যে সত্যের থেকে আমাদের সৃষ্টি, সে সত্য আমাদের মধ্যে রয়েছে। আরেকটা হচ্ছে লাভ। এই ফ্রিডম, বিউটি, ট্রুথ অ্যান্ড লাভ, এই চারটি কিন্তু আমাদের মধ্যে রয়েছে। এখন কথা হচ্ছে, এই যে ট্রুথের কথা বলছি, এখানে যদি বলি, যখনই আমরা কোনো মিথ্যে কথা বলি, আমরা যে লাই ডিটেক্টরের কথা আমরা শুনেছি, লাই ডিটেক্টর, সেটা কিভাবে কাজ করে আমরা অনেকেই জানি। যে আমি জানি কোনটা সত্যি, তা সত্ত্বেও আমি মিথ্যেটা বলার চেষ্টা করছি তখন আমার শরীর রেবেল করছে, আমার শরীর বিদ্রোহ করছে, যে কারণে আমার মধ্যে কাঁপুনি আসছে, আমার মুখের রং পাল্টে যাচ্ছে, আমার রোম খাড়া হয়ে যাচ্ছে, অন্যান্য শারীরিক লক্ষণগুলো প্রকাশ পায়, এবং সেটাই লাই ডিটেক্টরের মধ্যে দিয়ে ধরা পড়ে যে আমি সত্যি বলছি না মিথ্যে। তার মানে আমার যেহেতু ভেতরটা আমার সত্যি রয়েছে ভেতরে, আমি যখন মিথ্যে বলার চেষ্টা করছি, তখন কিন্তু আমার শরীর, মন বিদ্রোহ করছে। আর লাভের কথা যদি বলি, যে মেক্স লাইফ ওয়ার্থ লিভিং, লাভ মেক্স লাইফ ওয়ার্থ লিভিং। কিন্তু এই যে সত্যকারের আমরা বাহ্যিক জগতে লাভ বা ভালোবাসা খুঁজে বেড়াই, বাহ্যিক জগতে ট্রু লাভের উদাহরণ কটা আছে? আমার একটা সিনেমার কথা মনে পড়ছে, টাইটানিক সিনেমা। টাইটানিক সিনেমাটা এত জনপ্রিয় হয়েছিল কেন? এত বড় একটা জাহাজের জন্য এত 100-800 কোটি টাকা খরচ করে সিনেমাটা বানানো হয়েছিল বলে? না, সেটা না। আমার যেটা মনে হয় সিনেমাটা কেন ইউনিক, যে ওই সিনেমার যে নায়ক নায়িকা, তাদের মধ্যে একটা স্পার্কল অফ লাভ দেখা গেছিল। যখন টাইটানিকের ডিরেক্টরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি নায়ক নায়িকা দুজনকেই বাঁচিয়ে রাখবেন নাকি একজনকে, তখন ডিরেক্টর বলেছিলেন, উই হ্যাভ চুজেন টু লেট হিম ডাই। আজকে নায়কের মৃত্যু হয়েছিল, যদি মৃত্যু না হতো তাহলে কি হতো? আর 5টা মানুষের মতো তারা দাম্পত্য জীবন যাপন করত, এবং সোকল্ড আমাদের যা হয় দাম্পত্য জীবনে সব কিছু থাকে সেরকমভাবে এগিয়ে যেত। কিন্তু তাদেরকে মনে রাখতো না কেউ। যে মুহূর্তে নায়ক মারা গেল, যে সেই মুহূর্তে কিন্তু তাদের যে ভালোবাসার কাহিনী, সেটা কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে গেল। তাহলে আমাদের হাতে অস্ত্রটা কি? এই জায়গাগুলোর থেকে বেরিয়ে আসা, এই যে ডিপ্রেশন, এই যে অন্ধকার, এই যে অভিযোগ বাইরের জগতের প্রতি, এখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা কি? রাস্তা হচ্ছে এডুকেশন ইজ দ্য কি। শিক্ষাই হচ্ছে আমার একমাত্র চাবি। তো সেই জায়গাতে যাওয়ার আগে আমাদের যে প্রেজেন্ট যে এডুকেশন সিস্টেম, সেই জায়গাটা আমি একটুখানি বলার চেষ্টা করি। তার যে ড্রব্যাকগুলো, শ্রী অরবিন্দ তার আর্য পত্রিকার শেষ 2টি সংস্করণে 1920-21 সালে শেষ 2টি সংস্করণে উনি লিখছেন, আ প্রিফেস অফ ন্যাশনাল এডুকেশন, এই প্রবন্ধে লিখছেন, দ্য টিচিং গিভেন ইন দ্য এক্সিস্টিং স্কুলস অ্যান্ড ইউনিভার্সিটিজ has been bad in kind, and in addition denationalizing, degrading and impoverishing to the national mind, soul and character, because it is overshadowed by a foreign hand and foreign in aim, method, etc. যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি, সেই শিক্ষা ব্যবস্থার মূল যে জায়গাটা, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল মাইন্ড সেট আপ। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ইন্ডাস্ট্রিয়াল মাইন্ড সেট আপের কী বৈশিষ্ট্য? তাদের কাছে এই পৃথিবীটা একটা ইন্ডাস্ট্রি, শিল্প, আর এই শিশুগুলো বা স্টুডেন্টগুলো হচ্ছে সেই শিল্পের এক একটি র মেটেরিয়াল।
আর স্কুলগুলো বা ইউনিভার্সিটিগুলো সো কল্ড ফ্যাক্টরি। তাহলে ফ্যাক্টরির উদ্দেশ্য কি বা ইন্ডাস্ট্রির উদ্দেশ্য কি? ফ্যাক্টরিতে মাস প্রোডাকশন। মাস প্রোডাকশনের জন্য কি করতে হবে? মাস প্রোডাকশনের জন্য বা স্টুডেন্টকে তৈরি হতে হবে একটা মেশিনের মধ্যে দিয়ে, একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা স্টুডেন্টকে, একটা বাচ্চাকে পাঠানো হবে। তাকে মেরে ধরে কেটে ছেটে চাপ দিয়ে প্রেশার দিয়ে তাকে এমনভাবে তৈরি করতে হবে যে সে ফিট ফর দ্য সোসাইটি, ফিট ফর দ্য ইন্ডাস্ট্রি। সে ইন্ডাস্ট্রির জন্য সে ফিট হয়ে বেরিয়ে আসবে। যদি বেরিয়ে আসতে না পারে তাহলে তাকে রিজেক্ট করে দেওয়া হবে। ইউ আর রিজেক্টেড, ইউ আর নট ইউ আর নট সিলেক্টেড, ইউ আর রিজেক্টেড। এই যে ইন্ডাস্ট্রিয়াল মাইন্ড সেট আপ এবং সেখান থেকে যে শিক্ষা ব্যবস্থা আমাদের চলছে, সেখানে প্রত্যেকটা বাচ্চা আমাদের কাছে এক একটা ইনপুট, র মেটেরিয়াল। তাদেরকে আমরা শেপ করার চেষ্টা করছি, তাদেরকে আমরা মোল্ড করার চেষ্টা করছি, যাতে এই সোকল্ড ইন্ডাস্ট্রিয়ালাইজড সোসাইটিতে সে ফিট হতে পারে, সে ঠিকঠাক চলতে পারে। কারণ আমরা আমাদের বাচ্চাকে ভালোবাসি, সেই জন্য আমি এটা করার চেষ্টা করছি। তো এই ইন্ডাস্ট্রিয়াল মাইন্ড সেট আপের মধ্যে দিয়ে আমাদের জেনারেশন, আমাদের এডুকেশন চলেছে, এবং সেখানে আমরা কিন্তু এর বাইরে গিয়ে ভাবতে ভুলে গেছি, ভাবতে পারছি না। তাহলে আমাদের কিভাবে আমাদের এর সলিউশন কি আছে, এখান থেকে বেরিয়ে আসার সলিউশন কি আছে? শ্রী অরবিন্দ তিনটে সূত্রের কথা বলছেন। First principle of true education. The first principle of true education or the first principle of true teaching is that nothing can be taught. এই কথাটা শুনলে আমাদের অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে যে শেখানোর একজন শিক্ষক সে শেখাতে পারেন না। তিনি কি করতে পারেন? তিনি গাইডের কাজ করতে পারেন, তিনি মেন্টরের কাজ করতে পারেন, তিনি হেল্পারের কাজ করতে পারেন, অ্যাজ এ ফ্রেন্ড কাজ করতে পারেন। কিভাবে? যে প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা শিশুকে যদি আমি এইভাবে দেখার চেষ্টা করি যে প্রত্যেকটা বাচ্চা একটা ইভলিউশনের একটা সোল হিসেবে যদি আমি দেখার চেষ্টা করি, তাহলে প্রবলেম অনেকটা সলভ হয়ে যায়। এবং সেখানে দাঁড়িয়ে বাচ্চাকে যদি আমি শেখার স্বাধীনতা দিতে পারি, বাচ্চার মধ্যে অলরেডি সবকিছু রয়েছে। যখন একটা শিশু জন্মাচ্ছে তখন সমস্ত সম্ভাবনা নিয়ে সে জন্মাচ্ছে। সেই সম্ভাবনাটাকে বাইরে বের করে আনার কাজই হচ্ছে শিক্ষকের কাজ বা শিক্ষার কাজ। সেই সম্ভাবনাগুলি, যে প্রতিভাগুলি তার মধ্যে অলরেডি দেওয়া রয়েছে, বাইরে থেকে কোনো কিছু ইমপ্লান্টেড নয়, বাইরে থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়। যখন বাইরে থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন সেটা আমাদের কাছে খুব আর্টিফিশিয়াল হয়ে যায়। এবং সেটা কিন্তু মানে আমি যদি খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলি, ধরুন ফিজিক্সের কোনো ফর্মুলা বা অঙ্কের কোনো সূত্র যখন সে মুখস্থ করার চেষ্টা করে, বাইরে বা বইয়ের থেকে পড়ার চেষ্টা করে, তখন সেটা সে কানেক্ট করতে পারে না, সে বুঝতে পারে না। কিন্তু যখন সে তার অন্তরের মধ্যে দিয়ে, অন্তরের যে তার মধ্যে যে সেটা দেওয়া রয়েছে, সেটার সঙ্গে যখন সে বাইরের সূত্রটাকে রিলেট করতে পারে, তখন তার মধ্যে একটা আহা এক্সপিরিয়েন্স আসে। সে বলে, বাহ, দারুণ, এই তো আমি শিখে গেছি। যতক্ষণ না পর্যন্ত সে অন্তরের সাথে এটাকে কানেক্ট করতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রু লার্নিংটা হয় না, তার সঠিক শেখাটা হয় না। তো এই যে আহা এক্সপিরিয়েন্স, এটা যদি আমরা বাড়ি এবং স্কুল দুই জায়গাতেই তৈরি করতে পারি, যে বাচ্চার মধ্যে যে প্রতিভা অলরেডি দেওয়া রয়েছে সেটাকে জাস্ট বের করে আনার কাজই হচ্ছে আমার কাজ। সেটা একজন বাবা মা হিসেবে আমি বাড়িতে করতে পারি, শিক্ষা প্রতিষ্ঠানে হিসেবে আমি করতে পারি, কিন্তু আমি তাকে কিছু শেখাতে পারি না, আমি তাকে শিখতে সাহায্য করতে পারি। যখনই আমি শেখাতে যাব, তখনই আমি আমার যে ধারণা, আমি যেটা ভাবি, আমি যেটা বুঝি, সেটা তাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। এবং দুটো টুলসের কথা শ্রী অরবিন্দ বলছেন, যেটা নেচার অটোমেটিক্যালি, নেচার কিন্তু মানে ন্যাচারালি আমাদের মধ্যে, প্রত্যেকটা শিশুর মধ্যে দিয়ে, প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়েছে। প্রথমটা হচ্ছে যে কিউরিওসিটি। এই কিউরিওসিটি বা অনুসন্ধিৎসা, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে, বাচ্চাদের মধ্যে ভীষণ রকমভাবে রয়েছে। আমাদের কাজ হচ্ছে সেই কিউরিওসিটিটাকে ফিড করানো, তাকে উৎসাহ দেওয়া,
কিন্তু সেটা আমরা না করে আমরা কি উল্টোটা করি। আমরা বলি এটা করো না, ওটা করো না, এভাবে চলো না, ওভাবে চলো না, এভাবে চলো, এভাবে বলো। আমি যেটা বুঝি সেটা আমার কাছে আলটিমেট, এবং সেটা বাচ্চার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং ক্লাসরুম এনভায়রনমেন্টটা যদি আমরা দেখি, সেখানে তো আরো সাংঘাতিক। আমি যতক্ষণ না জিজ্ঞেস করবো ততক্ষণ কোনো প্রশ্ন করবে না, এটা হচ্ছে টিচারের কথা। বাচ্চার মধ্যে যে কিউরিওসিটি, সেটাকে আমি চাপা দেওয়ার চেষ্টা করছি, তাকে তার সামনে একটা পর্দা ফেলে দিচ্ছি আমি। সে বাচ্চা কি করে শিখবে? তাই কিউরিওসিটিটা কিন্তু সে কিন্তু সাপ্রেসড হয় না, সে চেপে রাখতে পারে না, কিন্তু সেই কিউরিওসিটিটা অন্য কোনো কাজের মধ্যে দিয়ে সে প্রকাশ করে। তখন আমরা বলি যে বাচ্চাগুলো একদম পড়াশোনায় মন দিচ্ছে না, একদম পড়াশোনায় মন নেই, কিছু শেখার আগ্রহ নেই। আসলে তার কিউরিওসিটিটাকে তো আমি বাইরে আনতেই দিচ্ছি না। তো বাচ্চার মধ্যে যে কিউরিওসিটি রয়েছে, সেটাকে যদি আমি ফিট করাতে পারি, তাকে যদি আমি বাইরে বের করার সুযোগ করে দিতে পারি, তাকে ধামাচাপা দেওয়ার, চাপিয়ে চেপে রাখার চেষ্টা, তাকে জোর করে, তাকে সাপ্রেস না করে যদি তাকে আমি বাইরে আনার চেষ্টা করি, তাহলে কিন্তু বাচ্চাকে জাস্ট এইটাকে যদি আমি করতে পারি, তাহলে বাচ্চা অটোমেটিক্যালি অনেক কিছু শিখে যায়, নিজে নিজে অনেক কিছু শিখে যায়। সেই কিউরিওসিটিটাকে আমাদের ফিট করাতে হবে। সেই কিউরিওসিটিটাকে সে যাতে প্রকাশ করতে পারে, কাজে লাগাতে পারে, সেখানে তাকে আমাকে সাহায্য করতে হবে। 2 নম্বর যে গুণের কথা, যে টুলসের কথা, যে টুলের কথা শ্রী অরবিন্দ বলছেন, এভরি চাইল্ড ইজ এ হিরো ওয়ার্শিপার। প্রত্যেকটা শিশু, তার মধ্যে সে একটা আইডিয়াল খোঁজে, যে আইডিয়ালকে অনুসরণ করে সে এগিয়ে যাবে জীবনে। এবং যেহেতু জন্ম থেকে সে সব থেকে কাছে পায় বাবা এবং মাকে, সে কিন্তু বাবা মায়ের মতো হওয়ার চেষ্টা করে। এইখানে দাঁড়িয়ে স্কুলের কথা যদি বলি, তাহলে স্কুলে কিন্তু টিচার সব নয়, দেখবেন 10টা বা 12 জন 15 জন টিচারের মধ্যে 2 জন বা 3 জন টিচারকে সে চুজ করে যে এর মতো আমাকে হতে হবে, বা এই যেটা করে সেটা ঠিক করে। তো যে প্রত্যেকটা শিশুর মধ্যে যে হিরো ওয়ার্শিপারের যে গুণটা রয়েছে, যে আইডিয়াল তারা খুঁজছে, সেই আইডিয়াল তাদের সামনে তুলে ধরার কাজটা হচ্ছে আমাদের। সেখানে বাবা মা হিসেবে আমাদের কি কর্তব্য? আমরা প্রত্যেকেই, আমরা কেউই পারফেক্ট নই, কিন্তু আমরা পারফেক্ট হওয়ার চেষ্টা করছি। এই বার্তাটা, এই মেসেজটা যদি আমি বাচ্চাকে দিতে পারি, তাহলে কিন্তু বাচ্চা আমাকেও আইডিয়াল হিসেবে মানতে পারে। বা আমি যদি কোনো পৌরাণিক গল্প তার সামনে উপস্থাপনা করে, তার যে হিরো, তার যে আইডিয়াল, তাকে যদি আমি সামনে আনতে পারি, তাহলে কিন্তু সে এগিয়ে যেতে পারে। তো এইভাবে এই যে হিরো ওয়ার্শিপার প্রত্যেকটা বাচ্চা, সেখানে কিন্তু আমার বাবা মায়ের, পরিবার পরিজনের ভূমিকা এবং শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা কিন্তু অনেকটাই। সেইখানে আমাকে কিন্তু চেষ্টা করতে হবে তার সামনে আদর্শ হিসেবে তৈরি, বা তার সামনে আদর্শ হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করতে হবে। বা আমার অন্য কোনো মনীষী বা বিখ্যাত মানুষ, তাকে তার গল্প বলে, তার সম্বন্ধে বলে, তাকে আইডিয়াল হিসেবে তার সামনে আমরা তুলে ধরতে পারি। এই দুটো টুল আমাদের কাছে। ইউনিক ট্রুথ প্রত্যেকের মধ্যে রয়েছে, প্রত্যেকটা বাচ্চা ইউনিক, প্রত্যেকের টেম্পারামেন্ট আলাদা, ইউনিক, তার ইন্টারেস্টগুলো আলাদা আলাদা। আমরা যদি বাচ্চাকে খুব ভালোভাবে থরলি অবজার্ভ করে যদি তার ইন্টারেস্টের দিকটা আমরা খুঁজে পাই, তার টেম্পারামেন্টটা বুঝতে পারি, তার নেচারটাকে বুঝতে পারি, তাহলে তাকে আমরা সেইভাবে গাইড করতে পারি। কারণ আমি যদি আমার চিন্তাভাবনাগুলো তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি ভুল করব। এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন মাইকেল জ্যাকসন, তার ভেতরে যে সত্যটা ছিল সেটাকে সে চাপা দিয়ে, সে ওপর থেকে অনেক কিছু তার উপর চাপিয়ে দিয়ে সে কিন্তু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছিল, এবং তার ফল কি আমরা সবাই দেখেছি, আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে যে তাহলে আপনি বলবেন যে বাচ্চাকে যদি আমি তার নেচার অনুযায়ী, তার ইন্টারেস্ট অনুযায়ী যদি বাড়তে দিই, তাহলে সে জীবনে প্রতিষ্ঠিত হবে কি করে, সাকসেসফুল হবে কি করে? এখন কথা হচ্ছে সাকসেস বলতে আমরা কি বুঝি? প্রচুর পয়সা রোজগার করা, বিশাল একটা বাড়ি করা, গাড়ি করা, ফ্লাইটে করে যাতায়াত করা। যদি এটাকে আমি সাকসেসফুল ম্যান হিসেবে আমি যদি ধরে নিই,
তাহলে কিন্তু কোথাও আমি একটা ভুল করছি। কারণ সকল সাকসেসফুল যারা মানুষ, সবাই নয় কিন্তু তাদের বেশিরভাগের মধ্যেই অনেক না পাওয়া রয়েছে, এবং তারা কিন্তু শেষ পর্যন্ত স্পিরিচুয়ালিটির দিকে গেছেন। কেউ কেউ সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন কাজকর্ম ইত্যাদি ইত্যাদি। তো আমরা সাকসেসটাকে যদি সেইভাবে না দেখার চেষ্টা করি তাহলে আমরা বোধহয় ভুল করব। আরেকটা হচ্ছে যে এই বাচ্চাগুলোকে তাদের যে নেচার, সেই নেচার অনুযায়ী তাদেরকে হেল্প করতে হবে। আমরা যদি একটা বীজ লাগিয়ে, একটা চারা বা বীজ লাগিয়ে যদি রোজ তার মধ্যে জল ঢালতে শুরু করি, রোজ তাকে নেড়াতে শুরু করি, রোজ সার দিতে শুরু করি, যে ভাবছি যে তাড়াতাড়ি সে বড় হয়ে ফল দেবে, হবে না। হয় গাছটি মরে যাবে অথবা সে বনসাইয়ে পরিণত হবে। আমাদের এই আধুনিক সমাজে প্রচুর বনসাই আমরা তৈরি করেছি, প্রচুর বনসাই আমরা তৈরি করছি। এটা কোয়াইট হিপোক্রিটিক্যাল, অন্যায়। এটা আমার বাচ্চা বলে আমি সেটা বাচ্চার প্রতি করতে পারি না, ভীষণ অন্যায় করছি আমরা। সে কারণে আমাদেরকে তাদের নেচার অনুযায়ী তাদেরকে বাড়তে দিতে হবে, তাদের ইন্টারেস্ট অনুযায়ী তাদেরকে বাড়তে দিতে হবে। আজকে আপনি ভাবুন, বিল গেটসের কথা যদি আমি বলি, বিল গেটস কত অল্প বয়সে কোডিং শুরু করেছিলেন, স্কুলে যাননি ঠিক মতো, পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। আজকে ভাবুন, তার বাবা মা যদি জোর করে তাকে বলতো না তোমাকে পড়তেই হবে, তোমাকে স্কুলেই যেতে হবে, আর কোনো রাস্তা নেই, তাহলে কি এই বিল গেটসকে আমরা পেতাম? সেইখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু ভাবার সময় এসছে যে আমরা সকল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে মাইন্ডসেট, তার মধ্যে দিয়ে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে বাচ্চাকে পাঠাবো, তাকে মাড়াই করব, ধোলাই করব, করে তাকে ফিট একটা র মেটেরিয়াল হিসেবে তৈরি করে সোসাইটিকে দেব। আলটিমেটলি সেই বাচ্চাটার বা সেই শিশুটার বা সেই মানুষটার ভেতরের যে গুণ, ভেতরের যে ভালো, ভেতরের যে সে অ্যাকচুয়ালি কি হতে চায়, সে অ্যাকচুয়ালি কি, তাকে জোর করে আমরা তৈরি করতে চাইছি। যে কারণে আজকে এত সাকসেসফুল, ভালো চাকরি করে একটা এমএনসিতে, প্রচুর টাকা মাইনে পায়, আর সে ডিপ্রেশনের শিকার। আলটিমেটলি সে বলছে ভালো লাগছে না আমার কিছু। এটা কেন? কারণ জোর করে তাকে আমরা বাইরে থেকে জোর করে তাকে চাপিয়ে দিয়ে একটা জায়গায় দাঁড় করিয়েছি। এই জায়গাটায় আমাদের মনে হয় ভাবার সময় এসছে যে আমরা কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা বলুন বা বাড়ির শিক্ষা যে পরিবেশ, শিক্ষার পরিবেশ, সেটাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, আমাদের ভাবার সময় এসছে। থার্ড যে প্রিন্সিপালের কথা শ্রী অরবিন্দ বলছেন, টু গ্রো ফ্রম দ্য নিয়ার টু দ্য ফার। The third principle of true teaching is that to grow from the near to the far. বিকাশের একটা স্বাভাবিক ধারা আছে, ন্যাচারাল প্রসেস অফ আনফোল্ডিং। সেই বিকাশের যে ন্যাচারাল যে প্রসেস, সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি যদি জোর করে ভাবি যে খুব তাড়াতাড়ি আমি একটা কিছু বাচ্চার কাছ থেকে আশা করব, সে তাড়াতাড়ি একটা কিছু করে ফেলবে, তাহলে কিন্তু খুব ভুল করছি আমি। আমরা যদি সে বীজের কথা বলছি, যদি আমরা খুব তাড়াতাড়ি যে সবজিগুলো ফলানো হয় বা ফুলগুলো ফলানো হয়, বাইরে থেকে স্টেরয়েড দেওয়া হয়, প্রচুর পরিমাণে সার দেওয়া হয়, ফুলগুলো খুব অল্প দিনে তাড়াতাড়ি বড় হয়, ফলগুলো খুব তাড়াতাড়ি অল্প দিনে বড় হয়, চকচকে দেখতে হয়, কিন্তু সত্যি কথা বলুন তো তার মধ্যে স্বাদ থাকে, তার গন্ধ থাকে? থাকে না, সেটা আর্টিফিশিয়াল, আমরা জানি, হাইব্রিড। তো সেই জন্য আমাদের খুব তাড়াহুড়ো করে আমরা যেটা আমাদের প্রেজেন্ট সিস্টেমটা কি, আমাদের প্রেজেন্ট সিস্টেমটা যে একটা বাচ্চাকে প্রাইভেট স্কুলে যখন আমি দিচ্ছি, তখন প্রথমে একটা টেস্ট করে নেওয়া হচ্ছে যে ক্লাস 10-এর এক্সামে বাচ্চাটা কতটা সাকসেসফুল হবে সেটা এখনই বুঝে নেওয়ার চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ। কারণ স্কুলের একটা রেপুটেশন আছে, স্কুলে সবাই 97 অ্যান্ড অ্যাবাভ পার্সেন্টেজ পেয়ে পাস করে। কাজে আমি বাচ্চাটাকে নেব কি না আমাকে ভেবে নিতে হবে। কাজে আমি একদম 6 বছর বা 3 বছর বয়সেই আমি একটা টেস্ট করে নিচ্ছি যে বাচ্চাটা কতটা ফিট, আমার এই এক্সামিনেশন সিস্টেমের মধ্যে দিয়ে সে গিয়ে কতটা ফিট হিসেবে সে সমাজে বেরিয়ে আসবে।
তো এরকম একটা চিন্তা ভাবনার জায়গা থেকেও কিন্তু আমরা চলছি। আহ, আহ, আমি যেমন একটা খুব উদাহরণ দিচ্ছি যে আমাদের নর্মাল যে এডুকেশন সিস্টেম আমরা সেখানে দেখি যে এখন তো 2.5 বছর 3 বছর হতে না হতেই বাচ্চাকে স্কুলে দিয়ে দেওয়া হয় এবং বাচ্চাকে হাতের লেখা প্র্যাকটিস করানো হচ্ছে, লেখা শেখানো হচ্ছে। 3 বছর বয়স কিন্তু মোটেই তার মাইন্ড কিন্তু তৈরি নয় হাতের লেখা শেখার জন্য। সে বাচ্চা কিন্তু খুব স্ট্রাগল করে অনেকটা সময় নিয়ে হাতের লেখা শিখছে। কিন্তু আমি যদি আমাদের শ্রী অরবিন্দ আশ্রম স্কুলের কথা বলি, আশ্রম স্কুলে কিন্তু 6 বছরের পর হাতের লেখা শেখানো হয় এবং সেই বাচ্চাগুলো কিন্তু 3-4 মাসের মধ্যে খুব সুন্দর শিখে যায়। 3 বছর থেকে যে বাচ্চাটা 2 বছর চেষ্টা করে বা 3 বছর চেষ্টা করে যেটা শেখে, সেই শেখাটা কিন্তু সেই বাচ্চাগুলো 3 মাস 4 মাসে শিখে যায়। আমরা মায়ের কথা জানি, মা 6 বছর, যদি খুব ভুল না করি আমি, 6 বছর বা 7 বছর বয়স থেকে বোধহয় উনি পড়াশোনা শুরু করেছিলেন। তো আমাদের ব্রেনেরও একটা ডেভেলপমেন্টের একটা প্রসেস আছে। আমি যদি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে ব্রেনের মধ্যে অনেক সমস্যা আসে। আমরা ডিসলেক্সিয়ার কথা অনেকেই জানি, তারে জামিন পার সিনেমাটা আমরা দেখেছি অনেকেই, বিখ্যাত সিনেমা। সেখানে কি বাচ্চাটার যে ইন্টারেস্টের জায়গাটা সেটা কেউ খুঁজে পাচ্ছিল না। তার ব্রেন তৈরি নয়, তাকে নতুন করে নতুন জিনিস শেখানো হচ্ছে, সে ব্রেন নিতে পারছে না। ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া হচ্ছে যে লেয়ার স্কিপ্ট, মানে একটা সিঁড়ি আছে, তো সেই সিঁড়ির ধাপগুলো প্রত্যেকটা ধাপ ফলো না করে যদি আমি জাম্প করার চেষ্টা করি, যে বাচ্চাটার মাইন্ড, তার ব্রেন তৈরি নয়, তাকে জোর করে যখন আমি শেখানোর চেষ্টা করছি তখন তার মধ্যে সেই লেয়ারটা সে স্কিপ করে যায়। এবং তার যদি এমআরআই করা হয় তাহলে দেখা যাবে যে তার মধ্যে প্রচুর এই ধরনের সমস্যাগুলো তখন দেখা যায়, তার ব্রেনের মধ্যে কি ধরনের ক্ষতি হয়ে গেছে অলরেডি। তো আমরা একটা স্টেজটাকে ফলো না করে আমরা ভাবছি 3 বছর বয়স, 4 বছর বয়স বাচ্চাকে দিয়েছি স্কুলে, সে এখনই সব কিছু শিখে যাবে, এখনই সব শিখে যাবে, খুব তাড়াতাড়ি সে কিছু সব অ্যাডাপ্ট করে ফেলবে এবং ওই মাস প্রোডাকশনের জন্য সে তৈরি। তো এই 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 জায়গাগুলো আমাদের ভাবতে হবে। কারেন্ট এডুকেশন সিস্টেমে এই জায়গাগুলোর কথা ভাবতে, বাবা মা হিসেবেও আমাদের জন্মের আগে থেকে আমরা ভাবতে শুরু করি যে কোন স্কুলটা বেটার, কার প্রোফাইল ভালো, কোন স্কুলে দিলে 99% মার্কস আসবে, কোন স্কুলে দিলে সোকল আমার সোসাইটিতে প্রচুর প্রেস্টিজ তৈরি হবে, আমার ছেলে অমুক স্কুলে পড়ে, অমুক পাবলিক স্কুলে পড়ে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমাদের আমরা একটা মাইন্ড সেট আপের মধ্যে দিয়ে চলেছি, আমরা সব কিছু আগের থেকে তৈরি করে নিয়েছি আর তৈরি করে নিচ্ছি, নিয়ে আমরা বাচ্চাকে সেখানে, বাচ্চা যেটা একটা যন্ত্র, একটা গিনিপিগ, তাকে আমি যেভাবে বলবো সেভাবে তাকে চলতে হবে। আমরা আরেকটা যদি বলি যে যদি আমরা খুব থরলি অবজার্ভ করি তাহলে আমরা দেখব যে একটা গ্রামে স্বাধীনভাবে বেড়ে ওঠা এবং সোকল উন্নত শহরের একটি শিশু, দুটোর মধ্যে যদি ডিফারেন্স আমি করার চেষ্টা করি, আপনি যদি তার চোখের দিকে তাকান আপনি পরিষ্কার দেখতে পাবেন একটা গ্রামের যে শিশুটাই, তার যে চোখের মধ্যে একটা স্বচ্ছতা, ক্ল্যারিটি, সে যেটা ভাবছে সেটা তার চেহারার মধ্যে দিয়ে, চোখের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। এটাকে খারাপভাবে কেন নেবেন না, কিন্তু একটি শহরের সকল একটা নামি স্কুলের একটা বাচ্চার আপনি যদি তার চোখের দিকে তাকান দেখবেন তার সামনে অনেক লেয়ার, সে ভেতর থেকে যেটা ভাবছে, ভেতর থেকে যেটা, সেটা সে তার চেহারার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে না। অনেকগুলো লেয়ার, অনেকগুলো অবস্ট্যাকল তার মধ্যে, আপনি এটা খেয়াল করতে পারবেন। তো সেখানে দাঁড়িয়ে আমাদের এটা ভাবার সময় এসছে এবং আমাদের কারেন্ট যে এডুকেশন, ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটা কিন্তু এই যে শ্রী অরবিন্দ যে 3টে সূত্রের কথা বলছেন সে অনেকটা সেটাকে ফলো করার চেষ্টা করা হচ্ছে। এবং আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পন্ডিচেরির গভর্নর যিনি কিরণ বেদি, এরা বিগত 3-4 বছরে প্রত্যেকেই আশ্রম এবং আশ্রম স্কুল ভিজিট করেছেন। জানি না, হয়তো সেখান থেকেও তারা কোনো সূত্র পেয়েছেন বা সূত্র নেওয়ার চেষ্টা করেছেন। তো আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020তেও কিন্তু আমরা এগুলো অনেকটাই কিন্তু প্রতিফলিত হবে ভবিষ্যতে, যদি আমরা এটাকে ঠিকমতো ফলো আপ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো আশা করি। তো এইভাবে কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার সময় এসছে। আর যে চিন্তাভাবনা থেকে বাচ্চাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, তাদেরকে গিনিফিক হিসেবে দেখা হচ্ছে,
তাদেরকে আমরা আমাদের মতো চলতে বাধ্য করছি, সেখানে দাঁড়িয়ে কিন্তু বাচ্চা মানুষগুলো বড় হচ্ছে ঠিকই, কিন্তু আহ, অনেকের ক্ষেত্রেই পরবর্তীকালে নানা রকম মানসিক সমস্যা, ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে নানা রকম অপ্রাপ্তি, অশান্তি, অসুখ, অসুখী তারা নানা রকমভাবে আমরা দেখছি। সেগুলো নিয়ে আমাদের ভাবার সময় এসছে। তো আমাদের হাতে আরেকটি ছোট্ট একটা উদাহরণ দেব, যে এই যে আমরা বলছিলাম যে বাবা মা হিসেবে আমাদের ভূমিকা হচ্ছে যে বাচ্চার সামনে নিজেদেরকে আইডিয়াল, অন্তত আইডিয়াল না হলেও আমি যে ভালো হওয়ার চেষ্টা করছি, পারফেক্ট হওয়ার চেষ্টা করছি, সেই বার্তাটা যদি বাচ্চার সামনে আমি তুলে ধরতে পারি। এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। স্টিভ জবসকে আমরা সবাই চিনি, অ্যাপেল কোম্পানির কর্ণধার ছিলেন। স্টিভ জবসের অ্যাপেল কোম্পানির প্রোডাক্ট বা স্টিভ জবস এত বিখ্যাত কেন, এত জনপ্রিয় ছিলেন কেন? জনপ্রিয় ছিলেন এই কারণে, তিনি যে জিনিসটা সেটা 5টা কোম্পানিও তৈরি করে, কিন্তু দামের এত ডিফারেন্স কেন? দামের ডিফারেন্স এই কারণে যে ওই প্রত্যেকটা জিনিসের মধ্যে যেগুলো স্টিভ জবসের কোম্পানি তৈরি করতো, প্রত্যেকটা জিনিসের ভীষণ পারফেক্ট। স্টিভ জবস সবসময় চেষ্টা করতেন যে আরো পারফেক্টলি কাজটা করার, এবং সেই চেষ্টাই তিনি সারা জীবন করে গেছেন। সেই কারণেই কিন্তু তার প্রোডাক্ট এবং স্টিভ জবসকে মানুষ মনে রেখেছে। সেই কারণে আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করছি। গার্জেন হিসেবে এই বার্তাটা যদি আমি শিশুর সামনে তুলে ধরতে পারি, তাহলে বোধহয় আমরা অনেকটাই তাদেরকে সাহায্য করতে পারবো। আমাদের হাতে আর মিনিট 15 সময় আছে। আমি আশা করব যে এটা সকলের কাছ থেকে আমি ফিডব্যাক চাইবো, তাদের মতামত চাইবো। এটা শুধু একতরফা আমি বলে গেলাম, ব্যাপারটা এরকম নয়। আমি চাইছি যে সবাই মিলে আসুন, আমরা আর যেটুকু সময় আছে আমরা আলোচনা করে আমরা এটাকে কিভাবে আরো ফ্রুটফুল করে তুলতে পারি, কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, সেগুলো সবাই আমরা শেয়ার করি। সৌরভ, আমি তোমাকে এবার করছি যে তুমি যার কারো কিছু প্রশ্ন বলবো না, তা মতামত বা যেগুলো তারা শেয়ার করতে পারে। অবশ্যই দাদা, আর সকলের কাছে অনুরোধ রাখবো, আপনাদের যদি কোনো ইনপুট থাকে অশোকদার বক্তব্য যে রাখলেন তার উপর, বা নর্মালি যদি আপনারা এডুকেশন সিস্টেম বা এডুকেশন পলিসির উপর কোনো ডিসকাশন করতে চান, বা কোনো যদি কোয়েশ্চেন থাকে অশোকদার আজকের বক্তব্য যে টপিকের ওপর, সেই টপিক অনুযায়ী যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনারা করতে পারেন। দুটো মাধ্যম থাকছে আমাদের। প্রথম মাধ্যম হচ্ছে যে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, যেটা আমি অশোকদাকে বলে দেব। দ্বিতীয় মাধ্যম হচ্ছে আপনারা ডিরেক্টলি মাইক্রোফোন অন করেও বলতে পারেন। একটা পয়েন্ট অ্যাড করতে চাইছি, যেরকম আমাদের ইন্টিগ্রাল এডুকেশনে 5টা ফর্ম অফ এডুকেশন রয়েছে: ফিজিক্যাল এডুকেশন, মেন্টাল এডুকেশন, ভাইটাল এডুকেশন, সাইকিক এডুকেশন অ্যান্ড স্পিরিচুয়াল এডুকেশন। তো আমার মনে হয় যদি বাচ্চাকে ফ্রম দ্য ভেরি ইনসেপশন আমরা আস্তে আস্তে এগুলো ডেভেলপ করতে পারি বাচ্চার মধ্যে, ফিজিক্যালি সে যাতে স্ট্রং হতে পারে, মেন্টালি তার ধারণাগুলো যাতে ক্লিয়ার হয়, ইমোশনালি সে আরো বেশি ব্যালেন্সড হয়, এইসব ভ্যালুগুলো যদি আমরা ইনকালকেট করতে পারি একটা বাচ্চার মধ্যে, তাহলে আমার মনে হয় যে হ্যাঁ, বিভিন্ন ধরনের পরিস্থিতি, তাতে সেটা নর্মাল আমাদের তৎকালীন যে এডুকেশন পলিসি হোক বা যে কোনো পরিস্থিতির মধ্যে সে কিন্তু কোপ আপ করে নিতে পারবে, বা তার যে ডেভেলপমেন্টাল ফ্যাকাল্টিস গুলো আছে সেগুলো আরো উন্নতি পাবে। হ্যাঁ, নিশ্চয়ই। এবং তুমি বোধহয় জানো, সেটা হচ্ছে যে ফিজিক্যাল এডুকেশনের উপরে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং নেক্সট সেশন থেকে এই নতুন যে এডুকেশন পলিসি, সেখানে কিন্তু নেক্সট সেশন থেকে যখন থেকে চালু হবে, এটা কিন্তু প্রত্যেকটা ক্লাসে প্রত্যেক দিন একটা করে ফিজিক্যাল এডুকেশনের ক্লাস কম্পালসারি করে দেওয়া হচ্ছে। এবং তুমি জানো যে ভালো স্কুল যেগুলো সকল্ড, মানে আমরা সেখানে কিন্তু ফিজিক্যাল এডুকেশনের উপর ভীষণ গুরুত্ব দেওয়া হয়। আমরা যদি আশ্রম স্কুলের কথা বলি, আশ্রম স্কুলে তো ফিজিক্যাল এডুকেশনটা মানে ভীষণ ইম্পর্টেন্ট। সারা বছরে ফিজিক্যাল এডুকেশন
কোনো ছুটি নেই। ফিজিক্যাল এডুকেশনটাকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়, আমরা সবাই জানি। তো ফিজিক্যাল এডুকেশনটা খুব দরকার। তার সাথে স্পিরিচুয়াল এডুকেশনটা, ওটা তো স্কুলে ওইভাবে এখন ইমপ্লিমেন্ট করা সম্ভব নয় আমাদের স্ট্রাকচারে। আমরা বাড়িতে বাচ্চাকে একটা এনভায়রনমেন্ট নিশ্চয়ই দিতে পারি, দেওয়ার চেষ্টা করতে পারি। এইভাবে আমরা নিশ্চয়ই এগোতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো অটোমেটিক্যালি ইন্টিগ্রাল এডুকেশন সম্বন্ধে শ্রী অরবিন্দ যা বলেছেন, তো সেটাই হচ্ছে শেষ কথা। এটার উপরে আমরা কিছু বলতে পারি না। তবে যেটা তুমি বললে তার সঙ্গে খুব সুন্দর একটি মাদার্স মেসেজ এই সময় আমার হাতে রয়েছে, আমি তোমাকে সেটা শেয়ার করতে পারি। এটা মা বলেছিলেন, রিড উইথ ইউর হার্ট অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ঠিক এটাকে ধরে তোমার বক্তব্যের মধ্যে এটা ছিল। তো তাহলে সেই বাচ্চা, সেই শিশু যে বিকাশের ক্ষেত্রে যে হৃদয় থেকে জিনিসটা যেটা বেরিয়ে আসবে, যেটা তার ভেতরে রয়েছে, এটাকে বাইরে ফোকাস করার জন্য, বাইরে ম্যানিফেস্ট করার জন্য যে শিক্ষকের যে সহযোগিতা, এই দিকটা খুব ফ্রুটফুল হবে। নিশ্চয়, তো খুব, কারণ আমরা খুব ভালো লেগেছে না তোমার ভেতরে। নিশ্চয়, থ্যাংক ইউ। যতক্ষণ না আমরা ভেতরের সঙ্গে রিলেট করতে পারি বাইরে থেকে যেটা আমরা শিখছি, ততক্ষণ পর্যন্ত সেই শেখাটা কিন্তু সম্পূর্ণ হয় না। যখন আমরা রিলেট করে ফেলি তখন কিন্তু সহজেই আমরা সেটাকে ধরে ফেলি বা শিখে ফেলি। তখন শেখাটা একটা আনন্দ, এই সময় আনন্দ হয়ে যায়, একটা ভেতর থেকে একটা চেয়ারফুলনেস ব্যাপারটা আসে, স্বতঃস্ফূর্ত আনন্দের মধ্যে দিয়ে শেখা, যে জোর করে শেখা নয়, সেটা আসে আমাদের মধ্যে। গোপালদা যেটা বললেন তার সঙ্গে আর একটা কথা আমি অ্যাড করতে চাইছি। আমরা যেরকম জানি, শ্রী অরবিন্দ বলছেন আমাদের মধ্যে একটা ইনার বিইং রয়েছে, একটা আউটার বিইং রয়েছে। তো এডুকেশন পলিসিটা দাদা আমরা কিভাবে এরকম ভাবে ইমপ্লিমেন্ট করতে পারি যাতে দ্য ওয়ে উই এডুকেট আওয়ারসেলভস, আমরা যেভাবে নিজেদেরকে শিক্ষা দিচ্ছি সেটা আমাদের ইনার বিইং কে ডেভেলপ করবে। ইনফ্যাক্ট আমি কোয়েশ্চেনই করছি আপনার কাছে, যে যদি ইনফ্যাক্ট সবার কাছে আমি কোয়েশ্চেন করছি, যদি কোনো ওয়ে থাকে এটার ফর ডেভেলপমেন্ট অফ ইনার বিইং, আমরা কি ধরনের এডুকেশন ফলো করতে পারি? যেটা শ্রী অরবিন্দ যেটা বলছেন, যে বাচ্চা যখন তার মধ্যে যে সম্ভাবনা রয়েছে সেগুলো যখন সে প্রকাশ করার সুযোগ পাচ্ছে, তখন তো আর ইনার বিইং তো সেখান থেকে অটোমেটিক্যালি নারিশড হচ্ছে। তো এই যে তিনটে প্রিন্সিপালের কথা শ্রী অরবিন্দ বললেন, সেইগুলোকে যদি আমরা ফলো করি, সেগুলোকে ফলো করার চেষ্টা করি, সেগুলোকে ফলো করে যদি আমরা বাচ্চাকে যদি আমরা হেল্প করতে পারি, তাকে অ্যাসিস্ট করতে পারি, তাহলেই তো তার ইনার বিইং ডেভেলপড হচ্ছে। সেগুলো তো তিনি তো সেই ইনার বিইংয়ের কথাই বলছেন। হ্যাঁ, তার ভেতরে তার অন্তঃসত্ত্বা বিকাশ তো সেটা তখনই হবে যখন সে বাইরের জিনিসগুলোকে সে ভেতরের তার অন্তর দিয়ে আনন্দের সাথে গ্রহণ করতে পারবে। তো সেখানে থেকে বাচ্চাকে সেই সুযোগটা, সেই এনভায়রনমেন্টটা আমাকে দিতে হবে। বিশেষ করে এক্সাম্পল গুলো খুব শিক্ষামূলক। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। অর্চনাদি বোধহয় কিছু বলতে চাইছেন। হ্যাঁ, অশোকদা ধন্যবাদ। আজকে খুব মন দিয়ে শোনার চেষ্টা করলাম, মানে শুনলাম। একটু অডিও পোর কোয়ালিটির জন্য একটু সমস্যা হচ্ছিল, কিন্তু দাদা যেটা মনে হচ্ছে, আমরা তো একটা 134 কোটি মানুষের দেশের লোক, কাজেই সেখানে আমাদের যেসব বাচ্চা, আপনি যে একটি কথা বললেন যে গ্রামের বাচ্চারা যখন তাকায় তখন তাদের দৃষ্টির মধ্যে যে স্বচ্ছতা থাকে, যে নির্মলতা থাকে, সেটা কিন্তু বুঝিয়ে দেয় তাদের সঙ্গে সোকল আরবান বাচ্চাদের তফাৎটা কোথায়। এটা পর্যন্ত তো একেবারে ঠিক আছে, কিন্তু আমরা ওই যে সমস্ত বাচ্চারা খুব সাধারণ স্কুলে পড়ে, তাদের আমরা এই সিস্টেমের মধ্যে কিভাবে আনতে পারবো? কারণ আমরা তো সবাইকে পাঠাতে পারছি না, সবাই যেমন পাবলিক স্কুলেও যায় না, তেমনি তো সবাই শ্রী অরবিন্দের যে শিক্ষা ব্যবস্থা তার মধ্যে সরাসরি যেতে পারছে না।
তবে একটা বিষয় এখানে খুব ক্যাটেগরিক্যালি বলা হয়েছে যে ফিজিক্যাল এডুকেশনটাকে ইনসার্ট করলে এখানে একটা কাজের কাজ হবে। এছাড়া আর কি সাজেশন, বর্তমান শিক্ষা ব্যবস্থা তাকে তো উল্টে পাল্টে তো দেওয়া যাবে না, একটু নড়িয়ে চড়িয়ে দেওয়া যেতে পারে, যদি একটু দ্বারা আলোকপাত করেন। প্রথমত আমাদের যে ক্লাসরুম এনভায়রনমেন্টের কথা যদি আমি বলি, একটি বা ক্লাসে যদি আমি 40টা বা 50টা বাচ্চা নিয়ে যখন আমি ডিল করছি, তখন তাদের সঙ্গে যখন আমি থাকছি, তখন সেখানে কোয়াইট ডিফিকাল্ট প্রত্যেকটা বাচ্চাকে আলাদা করে ট্রিট করা, তাদের নেচারটাকে আলাদা করে বোঝা। সেটা যে 70-80-তে পৌঁছে যাচ্ছে, নিশ্চয়ই হ্যাঁ, সেটা একটু টাফ, সেখানেও আমি যদি ক্লাসরুম এনভায়রনমেন্টটাকে যদি এভাবে করার চেষ্টা করি যে আমি একতরফাভাবে লেকচার না দিয়ে যদি তাদের অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আমি শেখানোর চেষ্টা করি, তাহলে দেখেছি তারা অনেক বেশি এগিয়ে যায়। আমি প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিচ্ছি। আমি যেটা দেখেছি যে যারা সোকল ক্লাসের পিছিয়ে পড়া বাচ্চা পড়াশোনার দিক থেকে, তাদেরকে যখন আমি একটা হাতের কাজ যখন একটা দিচ্ছি, তখন সেটা তারা সব থেকে ভালো করছে। এবং আমি আপনাকে দেখাতে পারি যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যে ক্লাসগুলো আমরা তাদেরকে করাচ্ছি, তাতে কিন্তু সেই পিছিয়ে থাকা বাচ্চাগুলো সবার আগে থাকছে। তো এইটা আমরা করতে পারি যে আমাদের যে এডুকেশন সিস্টেমের মধ্যে যখন আমি একটা ক্লাসে যাচ্ছি, তখন সেই ক্লাসটাকে অনেক বেশি প্র্যাকটিক্যাল করে তোলা, আলোচনার মধ্যে দিয়ে সেই ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এক্সাম্পলের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, পারলে তাদের সামনে কিছু জিনিসপত্র দিয়ে, কিছু প্র্যাকটিক্যাল জিনিসপত্র দিয়ে তাদের শেখানো, হাতের কাজের মধ্যে দিয়ে শেখানো, এগুলো আমাদের যে এডুকেশন পলিসি যেটা এসছে সেটা কিন্তু অনেকটা সেটাকে হাইলাইট করেছে। তো আমাদের মনে হয় আমরা সেভাবে এগোতে পারি। ঠিক আছে, এই ব্যাপারটাতে তো কারোর কিছু বলবারই নেই, কিন্তু সমস্যাটা যেখানে হয়ে যাচ্ছে, এখনো তো স্কুলের সঙ্গে আর শিক্ষার্থীর যে রেশিও, সেটা যে কোথায় পড়ে আছে, সেটাকে আসমান জমিন ফারাক বলবেন না আকাশ পাতাল বলবেন, সেই সবই সমান হয়ে যাচ্ছে। সেখানে এটা খুব সুন্দর দাদা যে কথা আপনি বললেন যে এখানে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন, বাচ্চাদের হাতে খানিকটা ক্লাসটাকে ছেড়ে দেওয়া, যে তোমাদের যেটা ইচ্ছে হচ্ছে সেটা তোমরা করো। কিন্তু এইটাকে প্রেজেন্ট সিস্টেমের মধ্যে এটাকে কি করে নিয়ে আসা যাবে, সেটা নিয়ে আপনারা যারা ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে ভাবছেন বা সেখানেতে কন্ট্রিবিউট করছেন, সেখানে মনে হচ্ছে বোধহয় আরো একটুখানি দেখতে হবে। না, আমরা তো সেই দিনগুলোর জন্য অপেক্ষা করে আছি, তবে আমাদেরও তো দিন কমে আসছে, সে হয়তো দেখবো না, কিন্তু আমরা চাইবো অন্তত আমাদের পরের প্রজন্ম, তৃতীয় উত্তর প্রজন্ম অন্তত এটার কাছে আসুক। অনেক ধন্যবাদ দাদা। আজকে যে কথাগুলো হলো, যদি বাবা মারা যারা সত্যি করে এখন এরকম স্কুলিং বেবিদের যারা বড় করে তোলবার দায়িত্বে আছেন, আমরা তো এখন অনেক বুড়ো হয়ে গেছি সহজ কথায়, কাজেই তারা যদি এগুলোকে নিতে পারেন, এডুকেশন পলিসি এটা একটুখানি দেখুক, আপনারাও যতটা সম্ভব শ্রী অরবিন্দকে একটু তাদের কাছ পর্যন্ত পৌঁছে দিন। ধন্যবাদ দাদা, নমস্কার, খুব ভালো লাগলো শুনে। থ্যাংক ইউ ভেরি মাচ। সৌরভ, আমরা এবার শেষ করতে পারি। অশোক, আমি একটু অ্যাড করতে চাইছি, খুব সুন্দর বক্তব্য হয়েছে, আমি একটু অ্যাড করছি। এটা হলে যে অরবিন্দ মানে এখন যদি কনক্লুড করতে চাও, তাহলে সেখানে হচ্ছে ফার্স্ট উনি ফিজিক্যাল ডেভেলপমেন্টের কথা বলেছেন চাইল্ডের, ফরমোস্ট পার্ট হচ্ছে আমাদের এডুকেশনের যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তারপরে যেটা বলেছেন যে 5 সেন্স অর্গানস গুলোকে ভালো করে ডেভেলপ করতে হবে। সেখানে কিন্তু আমরা যেরকম করছি সেটা মধ্যে না দিয়ে, যেমন সব বাচ্চাদেরকে নিয়ে একটা টাচ, সবাইকে একটু আমরা হয়তো চোখ বন্ধ করে আমরা এই এক্সপেরিমেন্ট গুলো আমরা করেছি, মানে এই এডুকেশনাল এর মধ্যে সবার চোখ বন্ধ করে একটা টাচ করা, এবং পরে সেটা জিজ্ঞেস করা তোমার কিরকম ফিলিং হলো, মানে পার্টিকুলার আমি যেমন বলছি 4-5টা পাতা নিলে পাতার এক এক ধরনের এক এক রকমের টাচিং এরিয়া আছে, এইভাবে আমরা সেন্স অর্গানস গুলোকে ডেভেলপ করতে পারি। ঠিক আছে, মানে ক্লাসরুমের মধ্যেও কিন্তু এগুলো অনেক সময় আমরা করতে পারি, যেহেতু আমরা প্লে স্কুলের মধ্যে সাথে যুক্ত আছি, সেখানে আমরা এরকম ভাবে কিছু কিছু করি। তারপর ধরো দুটো লাইন ড্র করে দেওয়া হলো, বাচ্চাদেরকে বলা হলো ওই লাইনের মধ্যে যাতে হাঁটা, এই যে কোঅর্ডিনেশন, এই কোঅর্ডিনেশন গুলো তারা শিখলো।
তারপরে হচ্ছে মেইন হচ্ছে মরালিটি, ডেভেলপমেন্ট অফ মরালিটি, এটা অরবিন্দ বারবার ভীষণ ভাবে বলেছেন। এবং ফাইনালি এর থ্রুতে একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট যাতে বাচ্চাদের হয় সেইটার দিকে আমরা বিশেষ দৃষ্টি আমরা মানে রাখার কথা। শ্রী অরবিন্দ বলেছেন মা সেটা আশ্রম স্কুলে এবং ফার্দার উনি সেটাকে একদম ইমপ্লিমেন্ট করে দেখিয়ে যথেষ্ট। সেইগুলোকে আমাদের ফলো করলে আমাদের মনে হয় এই ন্যাশনাল এডুকেশন একদম পুরো কমপ্লিট হবে। ওকে, নিশ্চয়ই নিশ্চয়ই থ্যাংক ইউ নিশ্চয়ই। অশোক, তুমি খুব সুন্দর বলেছো, খুব সুন্দর বলেছো। থ্যাংক ইউ এবং তোমার যে এক্সাম্পলস গুলো খুব খুব একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, আমার ভালো লেগেছে খুব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শেষ করার আগে আমি অশোকদার কাছে অশোকদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং যারা আজকে সেশনে পার্টিসিপেট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমরা আজকের সেশন কনক্লুড করছি। আগামী শনিবার আবার দেখা হবে।